ঘড়িতে সকাল 8টা বাজে, অথচ সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঘেরা পুরো ওসনোবা। আজ সকাল সকাল ফ্লোরেন্সিয়া ঘুম থেকে উঠে গিয়ে দ্রুত নাস্তা বানাতে চলে যায়। আর ফ্লোরেন্সিয়ার পাশে জোনাস ফায়ার প্লেসের আগুনে কাঠ ঠুকে দিচ্ছে। এর মধ্যে সদর দরজার কড়া নেড়ে ওঠে। ফ্লোরেন্সিয়া দরজা খুলতে যেতে চাইলে জোনাস দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পেয়ে ফ্লোরেনকে বলে, ফ্লোরেন তুই থাক, আমি গিয়ে দেখি কে এসেছে। বলে জোনাস গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখলো স্টিফেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুভ সকাল জোনাস দাদু। শুভ সকাল স্টিফেন, এসো ভেতরে এসো। স্টিফেন পায়ের বুট জুতা খুলে ঘরের ভিতরে ঢুকলো। কাল তো সারাদিন তোমাকে দেখলাম না স্টিফেন, রাতে কখন ফিরেছো? ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল দাদু। সময় ঠিক মনে নেই, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। ভালোই করেছো। তা হঠাৎ করে কোথায় গিয়েছিলে? এরই মাঝে ফ্লোরেন্সিয়ার নাস্তা তৈরি করা সম্পন্ন হয়ে গেছে, তাই সে একে একে রান্নাঘর থেকে খাবারগুলো এনে ডাইনিং টেবিলে সাজাচ্ছে। স্টিফেন জোনাসের সাথে কথা বলতে বলতে ফ্লোরেন্সিয়ার দিকে তাকাচ্ছে। ফ্লোরেন আজ নীল রঙের একটা ফ্রক পরেছে, চুলগুলো বেনুনি করা, মাথায় গুজানো আছে নীল রঙের বুনো ফুল। স্টিফেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্লোরেন্সিয়ার দিকে। পরে জোনাসের ডাকে স্টিফেনের হুঁশ ফিরল। স্টিফেন, মানে নেকড়েগুলোর জন্য বুনো খরগোশ কিনতে গিয়েছিলাম। বুনো খরগোশ সহজে খুঁজে পাওয়া যায় না, পাহাড়ি জঙ্গলে এদের পাওয়া যায়। শিকারীরা পরে শিকার করে ধরে এনে চড়া দামে বাজারে বিক্রি করে। নেকড়েদের জন্য আবার এত কষ্ট করে খাবার জোগাড় করা লাগে নাকি? বড় বড় কয়েকটা ইঁদুর ধরে দিলেই তো হয়। জোনাসের কথায় স্টিফেন স্মিথ হাসলো। এদিকে ফ্লোরেন টেবিলে খাবার সাজিয়ে সবাইকে খেতে ডাকলো। জোনাস আর স্টিফেন টেবিলে খাবার খেতে বসলো। ফ্লোরেন ওদের খাবার দিয়ে উপরে যায় আনাস্তাকে ডাকতে। আনাস্তা ওর রুমে গুটিসুটি মেরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ফ্লোরেন কম্বল ছুঁয়ে আনাস্তাকে ডাকলো। আনাস্তা ওঠ, অনেক সকাল হয়ে গেছে। এই আনাস্তা ওঠ বলছি। ফ্লোরেনের ডাকে আনাস্তার ঘুম ভাঙে আর মোড় ভেঙে উঠে বসে আর এলোমেলো পা ফেলে রুম থেকে নিচে খাবারের রুমের দিকে চলে যায়। আনাস্তা বিছানা থেকে উঠতেই ফ্লোরেন কম্বল গুছাতে কম্বলে হাত দিতেই ফ্লোরেনের নাকে একটা বোটকা গন্ধ লাগলো। সাথে সাথে ফ্লোরেনের চোখ মুখ কুঁচকে গেল। কেমন একটা বোটকা গন্ধ লাগছে। কম্বল থেকে তো গন্ধটা লাগছে, কিন্তু কম্বল থেকে এমন বোটকা গন্ধ তো আসার কথা না। আমি তো গরমের সময় তীব্র প্রখর রোদে কম্বল শুকিয়ে তুলে রেখেছিলাম। তাহলে গন্ধটা বের হচ্ছে কেন ভেবে ফ্লোরেন্সিয়া কম্বল তুলে দলা পাকিয়ে ঘর থেকে বাইরে নিয়ে এলো। বারান্দায় একটা মাদুর পেতে কম্বলটা বিছিয়ে দিল। রোদ নেই, আলো আর বাতাসে যদি গন্ধটা চলে যায়। সবাই মিলে খাবার খেতে থাকে। খেতে খেতে জোনাস স্টিফেনকে বলে, ভালো কথা, সেই চিঠিটা পোস্ট অফিসে দিয়েছিলে তো স্টিফেন? দাদু, আমি চিঠিটা সকালে পোস্ট করে তারপর বেরিয়েছি। বেশ করেছ। দাদু, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? বলো, কি জানতে চাও? আন্দ্রে সিলভাকে? আন্দ্রে সিলভা ফ্লোরেন্সিয়ার মামা। ওদের কথার মাঝে আনাস্তা স্টিফেনের দিকে তাকিয়ে থাকে। স্টিফেন ব্যাপারটা বুঝতে পেরেও কোনো সাড়া দিল না। পরে স্টিফেন একবার আনাস্তার দিকে তাকাতেই আনাস্তা খুশিতে আত্মুল্ল হয়ে ওঠে। স্টিফেন পরে আনাস্তার দিকে তাকিয়ে একটা প্রেমময় হাসি দিল। পরে দুজনের চোখাচোখি হতে গত রাতের সেই মধুময় স্মৃতি মনে পড়ে যায় আনাস্তার। তার এই 18 বছরের উপোস শরীরে প্রথমবারের মতো কোনো পুরুষের স্পর্শ লেগেছে। যেন সাথে সাথেই কিশোরী পেরিয়ে যুবতীতে পরিণত হলো আনাস্তা। যেন এক মাদক মিশ্রিত সমুদ্রে ভাসছিল দুজনে। প্রকৃতিও সেজেছিল যেন তাদের ফুলসজ্জায়। সবার খাবার খাওয়ার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ হতেই আনাস্তা বলে, তোমরা খাও, আমি দেখছি।
আনাস্তা দৌড়ে যায় দরজা খুলতে, আর দরজা খুলতেই দেখলো তার মামা আন্দ্রে সিলভা দাঁড়িয়ে আছে, মুখে তার বিশাল হাসি। মামা, শুভ সকাল। শুভ সকাল আনাস্তা, কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন মামা? ভেতরে আসুন, বাইরে অনেক ঠান্ডা। লি ঘরে ঢুকতে ঢুকতে বলে, ভালো কিভাবে থাকি বল, তোদের ছাড়া আমি কি আর ভালো থাকতে পারি? লিকে এখন এই মুহূর্তে দেখে জোনাস একটু বিরক্তই হলো। অবশ্য লিকে এবার জোনাস নিজেই ডেকে পাঠিয়েছে। এদিকে স্টেপেন আন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। স্টেপেন এক দেখাতে বুঝতে পারলো লোকটা বেশ লোভী ও বোকা প্রকৃতির। লি আর দেরি না করে হাত মুখ ধুয়ে দ্রুত প্রাতরাশে বসে পড়ল। আন্দ্রে, খুব দ্রুতই এসেছো দেখছি। আরে হ্যাঁ, গতকাল বিকেলে আপনার চিঠি পাওয়া মাত্রই চলে আসছিলাম, পরে ক্যারেজ নিয়ে পড়লাম মহাবিপাকে। একটাও খালি ক্যারেজ নেই, মানে এটা কোনো কথা হলো? এদিকে ফ্লোরেন এই লোকটাকে দেখে বেশ বিরক্তই হলো। এই লোকটা আবার কেন আসলো এখানে? আবার কোন কুমতলব নিয়ে হাজির হয়েছে এবার? লি নিজের পেটে খাবার নিতে নিতে বলতে থাকে, পরে সারা বিকেল অপেক্ষা করেও একটা ক্যারেজ পেলাম না। বরফে জমে সাদা ভূতের মতো রাস্তা দাঁড়িয়েছিলাম কতক্ষণ, তারপর ভাবলাম সকাল হতেই বেরিয়ে পড়ব। যাক, ভালোই করেছ। শীতকালীন শাক সবজিতে সুসজ্জিত হয়ে আছে পুরো ক্ষেত। পাশেই একটা পিটেন দাঁড়িয়ে আছে। আনাস্তা পিটেনের কাছে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। আনাস্তার পরনে সকালবেলা যে ফ্রকটা ছিল সেটা খুলে খয়েরি রঙের একটা ফ্রক পরেছে। আনাস্তার ফ্রকটা এতটাই ছোট যে হাঁটুর উপরে উঠে গেছে। স্টেপেন খেতে সবজি কাটছে আর আনাস্তার দিকে তাকাচ্ছে। পরে স্টেপেন কাটা সবজির ঝুড়িটা পিটেনে রেখে আনাস্তার কাছে এসে বলে, আবার কোন সর্বনাশা মাদকীয় জালে আমায় মাতাল করতে এসেছো শুনি? সাথে সাথে আনাস্তার বুকের ভেতরে ঝড় উঠে গেল। প্রবল ঝড় বেগে সহ্য করতে না পেরে আনাস্তা আশ্রে পড়ল স্টেপেনের বুকে। স্টেপেনও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল আনাস্তাকে। সর্বনাশা মাদকীয় জাল তো আপনি প্রিয়, যে জালে বন্দি করেছেন আমায়। আনাস্তার এমন কথা স্টেপেন আনাস্তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আনাস্তার চিবুকে একটা চুমু খেয়ে বলে, তোমাকে আমৃত্যু আমার বন্ধিনী হয়ে থাকতে হবে প্রণয়িনী, এর থেকে তোমার নিস্তার নেই। আমি নিস্তার পেতে চাই না প্রিয়, আমি আপনাকে চাই। আমি আপনার তীব্র আলিঙ্গনে মত্ত হতে চাই বারবার। আনাস্তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আনাস্তার নিঃশ্বাস বারবার উঠানামা করছে। স্টেপেন সেটাকে উপেক্ষা করে আনাস্তার কাছ থেকে সরে ফিরে ফিটেনের দিকে চলে যায়। স্টেপেনের এমন আচরণ আনাস্তার কষ্ট পায়। পরে আনাস্তা ভাবে, মালদোবার একজন সুপরিচিত ব্যবসায়ী প্রাতঃসেল মেয়রের বড় পুত্র আলেকজান্ড্রা, দেখতে বেশ সুদর্শন। বাবার ব্যবসা এখন আলেকজান্ড্রাই সামলায়। মালদোবায় তাদের পূর্বপুরুষের বিশাল দুর্গ আছে, সেখানেই আলেকজান্ড্রা তার মাকে নিয়ে থাকে। বনেদি পরিবার, আমাদের ফ্লোরেন্স সেখানে সুখেই থাকবে। আবার ওরা বলেছে আনাস্তার দায়িত্ব তারাই নেবে। সবই ঠিক আছে, কিন্তু আবার কি? অসম্ভব সুন্দর সুপুরুষ আলেকজান্ড্রা। আমি নিশ্চিত আমাদের ফ্লোরেন একবার আলেকজান্ড্রাকে দেখলে দৃষ্টি ফেরাতে পারবেই না। এই দেখো, আমার কাছে ছেলের ছবিও আছে। আন্দ্রে তখন তার পকেট থেকে একটা ছবি বের করে জোনাসের সামনে এগিয়ে দেয়। জোনাস ছবিটা হাতে নিয়ে প্রথমবার দেখতে জোনাসের পছন্দ হয়ে যায়। বেশ সুদর্শন যুবকটি দেখতে। সবই ঠিক আছে, কিন্তু বিন্দেশি যুবকের হাতে ফ্লোরেনকে কিভাবে তুলে দেব বলো তো আন্দ্রে? প্রশ্নবায় না হোক ইউক্রেনে কোনো অঞ্চলে হলেও আপত্তি ছিল না, কিন্তু মালদোবা সে তো আরেক সাম্রাজ্য। আরে এটা কোনো কথা বললেন? বিন্দেশ আবার কি? মালদোবা তো পৃথিবীর মধ্যেই, এমন তো না যে পৃথিবীর বাইরে কোথাও। এই তো ইউক্রেনের পাশেই তো মালদোবা। দেখো আন্দ্রে, আমার বয়স হয়েছে, তুমি ওদের মামা। আমার অনুপস্থিতিতে তুমি তো ওদের অভিভাবক, তাই আমি ফ্লোরেনের বিয়ের ব্যাপারটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি।
সম্ভব হলে নিজে গিয়ে ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসতাম, কিন্তু আমার শরীরে সে শক্তি বা ক্ষমতা কোনোটাই নেই। আমি খুব ভরসা করে তোমাকে দায়িত্বটা দিচ্ছি। বাবা মা হারানো মেয়েটা যেন আর কষ্ট না পায়। এই প্রথমবারের মতো জোনাসের কথা শুনে আন্দ্রে বিরক্ত হলো না, বরং কেমন যেন দায়িত্ববোধ মনে করলো নিজেকে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, ফ্লোরেন আমার মেয়ের মতো, ওর ভবিষ্যৎ নিয়ে আমিও ভাবি। এছাড়া ছেলের পক্ষ তো ফ্লোরেনকে আগেই দেখেছে, তারা ফ্লোরেনকে পছন্দ করে আমার সাথে যোগাযোগ করেছে বিয়ের কথাবার্তা বলতে। অ্যান্ড্রের কথায় যেভাবে একটু অবাক হলো। ফ্লোরেনকে দেখেছে মানে? ফ্লোরেনকে কোথায় দেখেছে তারা? ফ্লোরেন তো বাড়ি থেকে কোথাও বের হয় না। কোথায় দেখেছে তারা ফ্লোরেনকে আন্দ্রে? আরে ফ্লোরেন যখন কলেজে ভর্তি হতে কিয়েভে গিয়েছিল, তখন আলেকজান্ড্রা একটা ব্যবসায়ী কাজে কিয়েভে এসেছিল, তখন ফ্লোরেনকে দেখেছে সে। ও আচ্ছা, বুঝেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। ফ্লোরেন তাদের বসার ঘরে দাদু জোনাসের জন্য চা নিয়ে যায়। দেখে সেখানে স্টেপেনও আছে। আসলে স্টেপেন গিয়েছিল সকালে বিক্রি করা সবজির টাকাগুলো জোনাসকে বুঝিয়ে দিতে। স্টেপেন ফ্লোরেন্সিয়াকে দেখে ফ্লোরেন্সিয়ার দিকে তাকিয়ে রইল। স্টেপেন কেন যেন এই সুগঠিত শরীরের রমণীকে দেখে প্রথম দিন থেকে স্টেপেন তার চোখ ফিরাতে পারে না ফ্লোরেনের উপর থেকে। কেন যেন ফ্লোরেনকে দেখলেই অদ্ভুত আকর্ষণ অনুভব করে স্টেপেন। তবে স্টেপেনের এই আকর্ষণ ফ্লোরেন্সিয়ার যৌবনে ভরা শরীরের প্রতি নয়, এই আকর্ষণ ফ্লোরেনের ঘোলাটে ধূসর চোখের প্রতি। ওই চোখ জোড়া কি যেন আছে, অস্পষ্ট তবে আকর্ষণীয়। ফ্লোরেন? জি দাদু। নাস্তা করে আমার ঘরে গিয়ে বসো, কিছু কথা বলার আছে তোমায়। আচ্ছা দাদু। ফ্লোরেন জোনাসের কথা শুনে দোতলায় আনাস্থার কাছে 2 কাপ চা নিয়ে চলে যায়। ফ্লোরেন আনাস্থাকে চা এগিয়ে দিয়ে বলে, আনাস্থা, চাটুকু খেয়ে পড়তে বস, আমি দাদুর ঘর থেকে এসে তোর পড়া ধরবো। ভালো কথা। তোর পায়ের কি অবস্থা? ঘা সেরেছে? ফ্লোরেনের কথা শুনে আনাস্থা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, কারণ আনাস্থার পায়ের ঘা এখনো সারেনি, বরং আগের চেয়ে আরো বেশি ক্ষত হয়ে গেছে। কিন্তু বোনকে আনাস্থা কি জবাব দিবে, তাই আনাস্থা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ আপু, সে সেরে গেছে। কই দেখি তো, সেদিন তো দেখলাম কত বড় ক্ষত, পড়ে গিয়ে এমন কামড়ানোর মতো ক্ষত হয় নাকি? কই ফ্রকটা একটু উঁচু করে ধরতো, আমি দেখি ঘাটা সেরেছে কিনা। ফ্লোরেন্সিয়ার কথা শুনে আনাস্থা ভয় পেয়ে গেল। কামড়ানোর কথা শুনে, ওটা কি তাহলে সত্যি কোনো কামড়ানোর ক্ষত? কিন্তু কিসে কামড়িয়েছে আমাকে? আমি তো নিজেও জানি না আমার পায়ের ক্ষতটা কিভাবে হয়েছে। কি রে, ফ্রকটা একটু উঁচু করে তোল, আমি দেখবো। সাথে সাথে আনাস্থা ফ্রকটা খামচে ধরে। ফ্লোরেন অবাক হয়ে যায়। আরে কি হলো আনাস্থা, তুই ফ্রক খামচে ধরে আছিস কেন? না না আপু, কিছু না, বলুন তো ক্ষতটা সেরে গেছে। ফ্লোরেন? জি দাদু। নাস্তা হয়ে গেছে? জি দাদু, হয়ে গেছে, আমি আসছি। দাদুর ডাক শুনে আনাস্থা স্বস্তির নিঃশ্বাস পেল। ফ্লোরেন আনাস্থাকে আর কিছুই জিজ্ঞাসা করলো না। ফ্লোরেন চলে গেল দাদুর রুমে। জানালার ধারে মুখোমুখি টুলে বসে আছে জোনাস আর ফ্লোরেন। সামনে টেবিলের উপরে জ্বলছে লণ্ঠন। ফ্লোরেন, তোমাকে খুব দরকারি কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ দাদু, বলুন, আমি শুনছি। দেখো ফ্লোরেন, আমি তোমার জন্মের আগে থেকেই এই পরিবারে আছি। জানি না আগে আমার কোনো ভাই ছিল কিনা, তবে জর্জকে নিজের আপন ভাই বলেই জানি, আর আইভেনকে নিজের সন্তান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, নতুন করে খুঁজে পাওয়া ভাই আর সন্তানকেও আমি হারিয়ে ফেললাম। মাঝে মধ্যে মনে হয় আমি বোধহয় এই পরিবারের জন্য অভিশপ্ত। আমার কারণেই এই সুন্দর সাজানো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। দাদু, এসব আপনি কি বলছেন? যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাই হয়েছে, এতে আপনার বা আমার কারোরই কোনো হাত নেই। ঈশ্বরের উপরে ভরসা রাখুন দাদু, সব ঠিক হয়ে যাবে। আমিন আমিন। ফ্লোরেন? জি দাদু। আমি জানি না
আমি আর কতদিন বাঁচবো? হুট করে যদি মারা যাই তখন তোমাদের কি হবে? তাই মারা যাওয়ার আগে তোমাকে আর আনাস্থাকে আমি নিরাপদ দেখে যেতে চাই। ফ্লোরেন, একটা ছেলের খোঁজ পেয়েছি। অসম্ভব সুদর্শন দেখতে যুবক, বংশ পরিচয় ভালো, পেশা ব্যবসায়ী, পারিবারিক ব্যবসার হাল ধরেছে আর কি। জোনাসের এমন কথা শুনে ফ্লোরেন ঠিকই বুঝতে পারে সব, যে জোনাস তাকে কি বলতে চাইছে। নিশ্চয় এসব ওই আন্দ্রে মামুর কারসাজি। লোকটা একেবারে নাছোড় বান্ধা ধরনের। ছেলেটা তোমাকে দেখে প্রস্তাব পাঠিয়েছে ফ্লোরেন। জোনাসের কথা শুনে ফ্লোরেন রীতিমতো অবাক হয়ে যায়। ফ্লোরেন ভাবে, মানে কি? ছেলেটা আমাকে দেখেছে মানে? তার মানে আন্দ্রে মামু কি আমার কোনো ছবি ওই ছেলেকে পাঠিয়েছে, দেখিয়েছে? মানে কি বললেন দাদু? ছেলেটা আমাকে দেখেছে? কোথায় দেখেছে আর কিভাবে? কি এবে দেখেছে তোমায়, আর তারপরেই তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তোমাকে বিয়ের ব্যাপারে আন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। খোঁজ খবর যদি নিয়েই থাকে তাহলে প্রস্তাব আপনার কাছে না পাঠিয়ে মামুর কাছে কেন পাঠালো? সে কি জানে না এ বাড়ির অভিভাবক কে? আরে জানবে না কেন? আসলে আমার তো বয়স হয়েছে ফ্লোরেন, তাই তোমার মামাকেই জানিয়েছে। আর আমার কাছে প্রস্তাব পাঠালেও কি আমি ভালো করে খোঁজ খবর নিতে পারতাম বলো? কিন্তু আন্দ্রে সে ছেলের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে এখানে এসেছে। ফ্লোরেন কি বলবে বুঝতে পারছে না। তাহলে দাদু আমার বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করেছে। অবশ্য এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু দাদু হঠাৎ মামুর কথা বিশ্বাস করছে কিভাবে? মামু যে কেমন লোক সেটা তো দাদু খুব ভালো করেই জানে। ফ্লোরেন, আমার কাছে ছেলের ছবিও আছে, দাঁড়াও তোমাকে দেখাই আমি। প্রয়োজন নেই দাদু। কিন্তু কেন? তোমার কি এই প্রস্তাবে সম্মতি নেই? না, আসলে আপনি হঠাৎ মামুর কথায় বিশ্বাস করছেন কিভাবে সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। সেই স্পর্শের লোভে আনাস্তার কথাগুলো ভাবতে ভাবতে একসময় স্টেফেনের খামারের কাছাকাছি চলে আসে। আর ঠিক সেই মুহূর্তেই আনাস্তার পায়ের ক্ষতটা বেশ জ্বালাপোড়া করতে শুরু করলো। তবে আনাস্তার মনের জ্বালাপোড়ার কাছে যেন এই ক্ষতের জ্বালাপোড়া কিছুই না। আনাস্তা হাঁটতে হাঁটতে খামারের সরু বারান্দায় এসে দাঁড়ালো। দরজা দুটো হাট করেই খোলা, নেকড়েগুলো পাহারায় গিয়েছে, কিন্তু স্টেফেন কোথায়? আনাস্তা এদিক সেদিক স্টেফেনকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মুহূর্তেই আনাস্তার মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে নিলে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আনাস্তা। আনাস্তা ডাক শুনতেই আনাস্তা ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখলো স্টেফেন তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তে আনাস্তা খুশিতে গদগদ হয়ে উঠল। আনাস্তার চোখ দুটো দিয়ে যেন আনন্দের বিচ্ছুরণ ঘটছে। আনাস্তা একরকম দৌড়ে গিয়ে স্টেফেনকে জড়িয়ে ধরলো। স্টেফেনও তার বলিষ্ঠ হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরলো আনাস্তাকে। পরম আবেশের চোখ বুঝে ফেললো আনাস্তা। অপেক্ষা করতে লাগলো সে মাতাল করা অনুভূতির জন্য। স্টেফেন একে একে ওর ভালোবাসার স্পর্শগুলো আনাস্তার শরীরে স্পর্শিত করতে থাকলো। আনাস্তার শরীর মন যেন স্টেফেনের গভীরতা ডুবতে ব্যস্ত। তবে স্টেফেনের স্পর্শে আনাস্তার পায়ে সে ক্ষতটার জ্বালাপোড়া নিমিষে যেন নিষ্প্রাণ হয়ে গেল। দুটো ভালোবাসার যুগল পাখি মেতে উঠেছে তাদের মাদকীয় নেশায়, যেই নেশা কাটাতেই যেন চায় না। প্রকৃতিও আজ তাদের নেশায় মাতাল হয়ে মাতাল করা হাওয়া বহাতে ব্যস্ত। আজ দ্বিতীয়বারের মতো প্রকৃতিও সাজছে তাদের দ্বিতীয় ফুলসজ্জায়। সকাল প্রায় 8টা বাজে। হঠাৎই ফ্লোরেন্সিয়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকাতে দেখলো আনাস্তা তার পাশেই বসে আছে। ফ্লোরেন দ্রুত বিছানা ছেড়ে উঠে বসতেই আনাস্তাকে বলে, কয়টা বাজে রে এখন? সকাল 8টা আপু। হায় ঈশ্বর, আমাকে আগে কেন ডাকিসনি? প্রাতরাশের জন্য নাস্তা তৈরি করা হয়নি এখনো। এত সকাল হয়ে গেছে অথচ। আর
আপু, তুমি শান্ত হও, নাস্তা তৈরি হয়ে গেছে। আমি তো তোমাকে প্রাতরাশের জন্য ডাকতে এসেছি। মানে? নাস্তা তৈরি মানে কি? কে করলো? আমি আর স্টেপেন। স্টেপেন আমাকে সাহায্য করেছিল। ফ্লোরেন কি বলবে বুঝতে পারছে না। ফ্লোরেন ভাবছে স্টেপেন হঠাৎ করে ঘরের কাজকর্ম কেন করছে? আর আনাস্থা তো কখনো এক গ্লাস পানিও ঢেলে খায়নি, তাহলে আনাস্থা কিভাবে আজ নাস্তা বানালো? আপু, তুমি হাত মুখ ধুয়ে নিচে যাও, আমি আসছি। চুলগুলো একটু ঝেড়ে শুকিয়ে আসছি। হুম, আচ্ছা। ফ্লোরেন্সিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলো আনাস্থা মাথা থেকে তোয়ালে খুলে ভেজা চুলগুলো ঝাড়ছে আর শুকাচ্ছে। এই কনকনে শীতে সাত সকালে আনাস্থা গোসল করলো কেন? আবার ঠান্ডা পা দিয়ে ফেলে কিনা কে জানে। আনাস্থা আন মনে চুল ঝাড়ছে আর চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। ফ্লোরেন্সিয়া কিছু বলতে গিয়েও আনাস্থাকে বলল না, ঘর থেকে বেরিয়ে গেল।